আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমি এখন বাংলাদেশের মধ্যে আছি, সফরের মধ্যে আছি। আপনারা সকলে জানেন, দেশবাসী, বাংলাদেশের ভাইদের, ইন্ডিয়ার ভাইদের এবং ফেসবুক লাইভের ভাইদের সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আগামী 16ই ডিসেম্বর আমি ইন্ডিয়ায় যাচ্ছি। ইনশাল্লাহ বেলা 3টের সময় খাদিজাতুল কোবরা এতিমখানায় আমি উপস্থিত হব আশা করছি। তারই জন্য ইন্ডিয়ার মানুষ যারা আছেন, উত্তর 24 পরগনার মানুষ যারা আছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে যেখান থেকে আসবেন 3টের মধ্যে ইনশাল্লাহ খাদিজাতুল কোবরা এতিমখানায় আপনারা উপস্থিত হবেন। আমি সেখানে গিয়ে, আমি এর আগে বলেছিলাম প্রত্যেকটা মাদ্রাসাকে আমি সার্ভে করব, তারই জন্য আমি যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সকলে আসেন এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর জন্য আমি খাস করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যেন এই মাদ্রাসাগুলো, এতিমখানাগুলোকে আল্লাহ পাক যেন জীবিত রাখেন কাল কিয়ামত পর্যন্ত, এবং সেখানে ছেলেদের শিক্ষার সঙ্গে সঙ্গে মহিলাদের শিক্ষা দেওয়া হয়। এটা শুনেও খুব ভালো লেগেছে এবং সেখানে আমি পরিদর্শনে যাচ্ছি। সেখানে গিয়ে আমি দেখব ইনশাল্লাহ। সেখানে যিনি আছেন, ডিরেক্টর সাহেব আছেন জনাব হযরত মাওলানা রজব আলী সাহেব, তাঁর সঙ্গে আমি সাক্ষাৎ করব, আলোচনা করব, কিভাবে চলছে না চলছে সব কিছুর খোঁজ খবর নেব। এবং আমরা একই সঙ্গে এইভাবে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত পীর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া নিদর্শনগুলোকে, মাদ্রাসাগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সত্যিকারের অন্তর থেকে মন দিয়ে যদি দেখতে পাই, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকটাই কাজ করতে পারবো। এবং আমাদের এই কাজ কর্মের জন্য দেখবেন সেখান থেকে আল হিকমা মিশন, আল হিকমা মিশন দক্ষিণ 24 পরগনা, সেখানেও আমি ইনশাল্লাহ যাব। দেখবেন এই সব কারণের জন্য, বিশেষ করে ফুরফুরা শরীফকে আমরা অন্তর থেকে ভালোবাসি, মহব্বত করি। কিন্তু প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে তাহলে ফুরফুরা শরীফ বেঁচে থাকবে। প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে দাদা হুজুর কেবলার সিলসিলা বেঁচে থাকবে। প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে আমার দাদা হুজুর কেবলা ইহকাল জীবিত থাকবে। কারণ তাঁরা লিখে যাওয়া কেতাব, আল্লামা বশিরহাটের হুজুর রহমতুল্লাহ লিখে যাওয়া কেতাব, আলা হযরত পীর মেজলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া কেতাব, সেগুলো কিন্তু আমাদের নিদর্শন। এর জন্য কোনো মাদ্রাসায় ভিজিট করতে গেলে কেউ যদি সমালোচনা করে, ওই সব সমালোচনার পায়ে কেউ আপনারা মাথা দেবেন না। এবং এটাও জানবেন, যাদের সমালোচনা নেই তারা কোনো কাজ করে না, যাদের সমালোচনা আছে তারা কিন্তু বেশি বেশি করে কাজ করে। তারই জন্য বাংলার মানুষকে আমি বলতে চাইছি, আপনারা সেই একই কথা আমি জামিয়াতে যেটা বলে এসেছিলাম, আজকেও সেটা বলছি, একই সঙ্গে আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করব, প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাবো। আমাদের প্রজন্মের পরে, পূর্বের প্রজন্মে, আমাদের পরের প্রজন্মেও তারা যেন ফুরফুরা শরীফকে যেন তারা মহব্বত করতে পারে, তারা ফুরফুরা শরীফকে যেন জানতে পারে, এবং ফুরফুরা শরীফ কি জায়গা, এবং ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি যে মানুষের কাছে এত রকমভাবে পরিচিতি হয়েছিলেন। 1 নম্বর, তিনি মানুষ তৈরি করেছিলেন। ডক্টর শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির হাত ধরে তিনি মুরিদ হয়েছিলেন। 4টে ভাষায় তিনি এমএ ছিলেন, 18টা ভাষা তিনি জানতেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলেম হয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির হাত ধরে মুরিদ হয়ে বায়াত হয়ে তিনি বড় হলেন, আল্লাহ ওয়ালা হলেন। আপনার এই আল্লামা নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বড় আলেম হলেন। সুফি মাহতাবউদ্দিন সাহেব পাবনা জেলায় যে জায়গায় আমি বসে আছি, এই জায়গাতে সুফি মাহতাবউদ্দিন সাহেব তিনি একজন বড় আলেম হলেন, জ্ঞানী হলেন। কার হাতে হাত দিয়ে? সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে। তারই জন্য আজকে প্রতিষ্ঠান না থাকলে আমরা কোনোদিন বেঁচে থাকতে পারবো না। তারই জন্য দেশের ভাইরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনাদের সকলকে একটা কথা বলে দিই,
এখান থেকে অনেক রকম আমরা বাংলাদেশে আছি, অনেক রকম গুজব লড়ছে যে বাংলাদেশের মুসলিম হিন্দু ভাইদের উপরে অত্যাচার হচ্ছে। এইটাকে খবরদার আপনারা কেউ মেনে নেবেন না। আমি সারা বাংলাদেশে প্রায় জায়গায় ঘুরছি, কোনো জায়গায় কোনো অশান্তি নেই, কোনো জায়গায় কোনো আপনার অসুবিধা নেই। সবাই শান্তিপ্রিয়ভাবে মানুষ হিসাবে মানুষ আছে। আমরা জাত পাত আমরা দেখি না, আমরা মানুষকে দেখি। মানুষ যেন সুস্থ থাকে, মানুষ যেন ভালো থাকে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা আগামী 16 তারিখে ডিসেম্বর আপনার সকলে কিন্তু বেলা 3টের সময় খাদিজাতুল কোবরা এতিমখানায় আপনারা হাজির হবেন, সাক্ষাৎ হবে, সাক্ষাতে ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকের ভাইরা সব কেমন আছেন? ভালো আছেন? অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ আছেন। আমি যে ঘোষণা দিয়েছিলাম যে 16ই ডিসেম্বর আমি খাদিজাতুল কোবরাইতে আমি যাচ্ছি, মৌলানা রজব আলী সাহেবের ওখানে। আমি বাংলাদেশ ঝিনাইদহ পার হচ্ছি। আমি ইনশাল্লাহ সময় মতো আমি খাদিজায় ঢুকে যাব 3টার দিকে। যে সকল আমার ফেসবুকের বন্ধুরা আছেন এবং যারা দেখা সাক্ষাৎ করতে চাইছেন, আসতে চাইছেন, সকলে খাদিজায় চলে আসেন এবং বেশি বেশি করে এইটাকে আপনারা শেয়ার করে দিন। যে সকল ব্যক্তিবর্গরা আমাকে কুমন্তব্য করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এতদিন বাংলাদেশে ছিলাম, আমি কোনো কথাবার্তা বলিনি। এরপরে কিন্তু আমি যখন মুখ খুলে দেব তখন কিন্তু কেউ আমার সম্মুখে দাঁড়াতে পারবে না আশা করছি। খবরদার ভেবেচিন্তে কথাবার্তা লিখবেন, ভেবেচিন্তে কথাবার্তা বলবেন। এটাই হলো আদর্শ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রসুল পাকের আদর্শ যার ভিতরে নেই সে কোনোদিন মোমেন হতে পারে না। রসুল পাকের আদর্শ যার ভিতরে থাকবে সে হবে পূর্ণ কামিলিয়াতে মোমেন হবে, আল্লাহর বান্দা হবে। তারই জন্য যে সকল ভাইয়েরা আপনারা দেখবেন এবং যারা আজকে খাদিজায় আসবেন সকলের সঙ্গে আমি সুস্থভাবে সুন্দরভাবে আলোচনা করব এবং খাদিজায় গিয়ে বালিকা এতিমখানা মেয়েদের জন্য যেটা করছেন সেটা আমি পরিদর্শন করে দেখে এবং বিশেষ করে এটা জানবেন অনেক বড় কাজ হচ্ছে, যে কাজের কোনো রকম সীমাহীন। যে একটা মেয়ে যদি লেখাপড়া করে শিক্ষিত হতে পারে, তার আল্লাহ পাক 2, 4, 5টা আওলাদ দেবে, তারাও কিন্তু শিক্ষিত হবে, তার স্বামী শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করতে পারবে, ফ্যামিলিগতভাবে সে শান্তিতে থাকবে। এটাই আমরা চাই, জাতিকে আমরা শিক্ষা দিতে চাই। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সকলে আপনারা বেলা 3টের সময় খাদিজাতুল কোবরা এতিমখানায় আসবেন আশা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আজকে যারা এই জায়গায় সাহায্য হয়েছে, বিশেষ করে সুন্নতুল জামাত এই সংগঠনের খাদিজাতুল কোবরা এতিমখানাতে প্রত্যেক ছাত্রীদের বলবো তোমরা সব বসে যাও, সকলে বসো। এবং দূরে যারা আছেন, যারা চেয়ারে বসে আছেন, তারাও সবাই যেন সকল থেকে ভর্তিকে দেখতে পাই সেটা খেয়াল রাখবেন। আমি অনেক দূর থেকে আসছি, অনেকটা দূর থেকে আসছি। বাংলাদেশ পাবনা জেলা হয়ে প্রথমে প্রোগ্রাম করেছি রাত্রিরে নাটোর জেলা, পাবনা হয়ে আমি ভাইয়া বসিরহাট হয়ে বর্ডার হয়ে আমি আসলাম। আমার প্রথমেই এখানে 3টের সময় ঢোকার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটে জ্যাম জন্য এবং বিশেষ করে একটা দেশ থেকে অপর দেশ আসতে গেলে একটু সময় লাগে, সেই সময়ের জন্য আমার একটু ব্যতিক্রম টাইম, একটু 1 ঘন্টার মধ্যে একটু দেরি হয়েছে। তার জন্য এখানকার কর্তৃপক্ষ যারা